চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজ আমরা ব্রেস্ট ক্যান্সারের মাল্টিমোডাল সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে একটি হাই লেভেল ডাইডাক্টিক বা শিক্ষামূলক বিশ্লেষণ শুরু করতে যাচ্ছি। এটি কোনো বেসিক ওভারভিউ নয়, বরং প্রাইমারি এবং রিজিওনাল টিউমার কন্ট্রোল প্যারাডাইমগুলোর অত্যন্ত নিখুঁত এবং ক্লিনিক্যাল দিকগুলোর একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ। তো সরাসরি ক্লিনিক্যাল লিটারেচার থেকে এই জটিল বিষয়গুলো আজ একদম কাঠামোগতভাবে বুঝে নেওয়া যাক। আজকের এই সম্পূর্ণ আলোচনাটিকে আমরা মোট ৬টি সুনির্দিষ্ট ধাপে ভাগ করেছি। ব্রেস্ট কনজারভেশন প্যারাডাইম দিয়ে শুরু করে এরপর মাস্টেক্টমি টেকনিক, অ্যাক্সিলারি লিম্ফ নোড ম্যানেজমেন্ট, সেন্টিনেল বায়োপসি, সার্জিক্যাল মরবিডিটি এবং সবশেষে রিকনস্ট্রাকটিভ ফ্ল্যাপ ও রেকারেন্স নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ব্রেস্ট কনজারভেশন সার্জিক্যাল প্যারাডাইম দিয়ে শুরু করা যাক। প্রাইমারি টিউমার কন্ট্রোলের ক্ষেত্রে একটা খুব সাধারণ প্রশ্ন হল ব্রেস্ট কনজারভেশন সার্জারি বা বিসিএস নাকি ম্যাস্টেকটমি। অনকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে ওভারঅল সার্ভাইভাল বা সামগ্রিক বেঁচে থাকার ক্ষেত্রে এই দুটি পদ্ধতি কিন্তু একেবারে সমতুল্য। তবে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ ক্যাচ আছে। বিসিএসে লোকাল রেকারেন্স বা ক্যান্সার ফিরে আসার হার ম্যাস্টেকটমির তুলনায় কিছুটা বেশি, প্রায় ৩ থেকে ৪%, যেখানে ম্যাস্টেকটমিতে তা মাত্র ১%। আর ঠিক এই কারণেই বিসিএস করার পর রেডিওথেরাপি দেওয়াটা একেবারে ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক। এখন মার্জিনের কথায় আসা যাক। আধুনিক সার্জিক্যাল অনকোলজিতে ব্রেস্ট কনজারভেশনের জন্য সর্বজন স্বীকৃত মার্জিন হল নিখুঁতভাবে ১ মিলিমিটার। এটি অত্যন্ত হাই ইল্ড একটি থ্রেশহোল্ড, যা আগের সমস্ত পুরনো এবং বাতিল মানদণ্ডগুলোকে পুরোপুরি রিপ্লেস করেছে। কিন্তু সবার জন্যই কি বিসিএস করা সম্ভব? আসলে না। এর কন্ট্রাইন্ডিকেশনগুলোকে মূলত রেডিওথেরাপিউটিক এবং টেকনিক্যাল এই দুই ভাগে ভাগ করা যায়। যেমন গর্ভাবস্থা একটি অ্যাবসলিউট রেডিওথেরাপিউটিক বাধা, অন্যদিকে স্তনের বিভিন্ন কোয়াড্রেন্টে ছড়িয়ে থাকা মাল্টিসেন্ট্রিক টিউমার হল একটি অ্যাবসলিউট টেকনিক্যাল বাধা। এর পাশাপাশি আগে কখনো চেস্ট ওয়ালের রেডিয়েশন পাওয়া বা এসএলির মতো কোলাজেন ভাস্কুলার ডিজিজ থাকাটা আপেক্ষিক বা রিলেটিভ রেডিওথেরাপিউটিক বাধা হিসেবে কাজ করে, ঠিক যেমন মাল্টিফোকাল টিউমার টেকনিক্যাল দিক থেকে একটি রিলেটিভ বাধা। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় অধ্যায়ে, মাস্টেকটমি টেকনিক এবং এর বিভিন্ন মডিফিকেশন। ঐতিহাসিকভাবে হ্যালস্টেড র্যাডিক্যাল ম্যাস্টেকটমিতে পেক্টোরালিস মেজর এবং মাইনর দুটো পেশি লেভেল 1, 2 এবং 3 অ্যাক্সিলারি নোড সহ কেটে ফেলা হতো। কিন্তু আধুনিক মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেকটমি বা এমআরএম অনেক বেশি টিস্যু স্পেয়ারিং। এতে পেক্টোরালিস মেজর পেশিটিকে সযত্নে সংরক্ষণ করা হয়। এখানে প্যাটি, স্ক্যানলন এবং অচিনক্লেস মডিফিকেশনের মতো কিছু ভেরিয়েশন রয়েছে। যেমন অচিনক্লেস মডিফিকেশনে পেক্টোরালিস মাইনর পেশিও সংরক্ষণ করা হয়, তবে সব ক্ষেত্রে লেভেল 1 থেকে 3 নোড অপসারণ করতে হয়। এমআরএমের স্ট্যান্ডার্ডাইজড অপারেটিভ ধাপগুলো কিন্তু খুব সুনির্দিষ্ট। প্রথমে নিপল অ্যারিওলা কমপ্লেক্স বা এনএসসি সহ একটি উপবৃত্তাকার ইনসিশন দেওয়া হয়। এরপর ফ্ল্যাপ এলিভেশনের জন্য নিখুঁত সীমানা বজায় রাখাটা অত্যন্ত জরুরি। সুপিরিয়র ফ্ল্যাপ একেবারে ক্ল্যাভিকল বা কলার বোন পর্যন্ত এবং ইনফেরিয়র ফ্ল্যাপটি ইনফ্রাম্যামারি ফোল্ড পর্যন্ত ওঠানো হয়। আর সবশেষে ব্রেস্ট টিস্যু এবং পেক্টোরাল ফ্যাসা সম্পূর্ণ অপসারণ করা হয়। প্রাইমারি টিউমার থেকে এবার আমরা রিজিওনাল কন্ট্রোলে ফোকাস করব। আমাদের তৃতীয় অধ্যায় হল অ্যাক্সিলারি লিম্ফ নোড ম্যানেজমেন্ট। এখানে একটি অত্যন্ত হাই ইল্ড ক্লিনিক্যাল মেট্রিক মনে রাখা প্রয়োজন। অনকোলজিক্যালি পর্যাপ্ত স্টেজিং নিশ্চিত করতে অ্যাক্সিলারি ক্লিয়ারেন্সের সময়ে ন্যূনতম 10টি লিম্ফ নোড অপসারণ করতেই হবে। এটি ছাড়া সার্জিক্যাল এক্সিকিউশনকে কোনোভাবেই পর্যাপ্ত বলা যায় না। অ্যাক্সিলারি ক্লিয়ারেন্সের সময় নিখুঁত সার্জিক্যাল বাউন্ডারি বা সীমানাগুলো চেনাটা অপরিহার্য। সুপিরিয়রলি বা ওপরের দিকে থাকে অ্যাক্সিলারি ভেইন, ল্যাটারালি থোরাকো ডরসাল পেডিকল, ইনফিরিয়রলি অ্যাঙ্গুলার ভেইন এবং মিডিয়ালি থাকে হ্যালস্টেড লিগামেন্ট। সার্জিক্যাল অনকোলজির সফলতার একদম বেসিক ফাউন্ডেশনই হল এই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করা। ডিসেকশনের সময়ে অত্যন্ত সতর্কতার সাথে কিছু স্ট্রাকচার আমাদের সংরক্ষণ করতে হয়। এর মধ্যে রয়েছে লং থোরাসিক নার্ভ বা নার্ভ অফ বেল, থোরাকো ডরসাল পেডিকল, অ্যাক্সিলারি ভেইন এবং পেক্টোরালিস মেজর পেশি। এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, লং থোরাসিক নার্ভ সযত্নে সংরক্ষণ করা হলেও এটি কিন্তু অ্যাক্সিলারি ডিসেকশনের কোনো অ্যানাটমিক্যাল বাউন্ডারি নয়।
আমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় 4-এ আমরা আলোচনা করব সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি বা SLNB নিয়ে। এটি এমন একটি কনসেপ্ট যা পুরো ম্যানেজমেন্ট প্যারাডাইমকেই বদলে দিয়েছে। SLNB এর অ্যালগরিদমটা আসলে বেশ সোজা। যদি এক্সিলা ক্লিনিক্যালি N0 হয়, অর্থাৎ বগলে কোনো ফোলা গ্রন্থি বোঝা না যায়, অথবা লিম্ফ নোড বড় থাকলেও FNAC নেগেটিভ আসে, তখন এই বায়োপসি করা নির্দেশিত। ফ্রোজেন সেকশন যদি নেগেটিভ হয়, তবে এক্সিলাকে স্পেয়ার করা যায়, কিন্তু যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে সম্পূর্ণ এক্সিলারি ক্লিয়ারেন্স একেবারে ম্যান্ডেটরি। এই সেন্টিনেল নোড লোকালাইজ করার বেশ কিছু আধুনিক পদ্ধতি রয়েছে। পেরি অ্যারিওলার অঞ্চলে 1 থেকে 1.5 মিলি ব্লু ডাই বা নীল রঙের ইনজেকশন দেওয়া যেতে পারে, অথবা রেডিও নিউক্লিয়াইড টেকনেশিয়াম 99M সালফার কলয়েড ব্যবহার করা যায়। নতুন প্রযুক্তির মধ্যে রয়েছে আইসিজি এবং সেন্টিন্যাগ। তবে ব্লু ডাই এবং রেডিও নিউক্লিয়াইডের কম্বিনেশন টেকনিকটি কিন্তু এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড। এটি সবচেয়ে নিখুঁত লোকালাইজেশন রেট দিয়ে থাকে। এবার আমরা অপারেশন পরবর্তী পরিণতির দিকে নজর দেব। পঞ্চম অধ্যায়, সার্জিক্যাল মরবিডিটি এবং কমপ্লিকেশন। মাস্টেক্টমির পর সবচেয়ে কমন যে কমপ্লিকেশনটি আমরা দেখি তা হল সেরোমা বা ওই জায়গায় তরল জমা হওয়া। এটি প্রতিরোধ করার জন্য ড্রেন খোলার বেশ কিছু কড়া ক্লিনিক্যাল মানদণ্ড রয়েছে। যদি তরল নির্গমনের পরিমাণ পরপর 2 দিন প্রতিদিন 40 মিলির কম হয়, একমাত্র তখনই ড্রেন খোলা যাবে। কোনো কারণে যদি আগে ড্রেন খুলে যায় এবং সেরোমা তৈরি হয়, তবে অ্যাসেপটিক বা সম্পূর্ণ জীবাণুমুক্ত অ্যাসপিরেশন করাটাই হল নিয়ম। সার্জারির সময় ইয়াট্রোজেনিক স্নায়ু ইনজুরির কথা ভুলে গেলে চলবে না। এর খুব নির্দিষ্ট ফাংশনাল এবং সেন্সরি প্রভাব রয়েছে। সবচেয়ে বেশি যে স্নায়ুটি ক্ষতিগ্রস্ত হয় তা হল ইন্টারকস্টোব্র্যাকিয়াল বা ICBN নার্ভ, যার ফলে অ্যাক্সিলারি অংশে নামনেস বা অবশতা তৈরি হয়। এছাড়া লং থোরাসিক নার্ভ ইনজুরি হলে স্ক্যাপুলার উইঙ্গিং হতে পারে এবং থোরাকোডোর্সাল নার্ভের ইনজুরিতে ল্যাটিসিমাস ডরসি পেশি তার কার্যকারিতা হারাতে পারে। অ্যাকিউট কমপ্লিকেশন তো দেখলাম, কিন্তু ক্রনিক বা দীর্ঘমেয়াদী ঝুঁকির কি হবে? এখানেই আসে স্টুয়ার্ট ট্রিপস সিন্ড্রোমের কথা। এক্সিলারি ভেইনের উপরের অংশের খুব বেশি ডিসেকশন করলে লিম্ফ্যাটিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে ক্রনিক লিম্ফ এডিমা হতে পারে। আর এই দীর্ঘস্থায়ী ফোলা ভাবের কারণে সার্জারির প্রায় 8 থেকে 10 বছর পর ওই অঙ্গে অ্যাঞ্জিওসার্কোমা বা লিম্ফ্যাঞ্জিওসার্কোমার মতো ভয়াবহ ম্যালিগন্যান্সি ডেভেলপ করতে পারে। ফ্যান্টম ব্রেস্ট সিন্ড্রোমের মতো স্নায়বিক জটিলতার পাশাপাশি ক্যান্সারের ভয়াবহ লোকাল রেকারেন্সও ঘটতে পারে। এর একটি চরম দৃষ্টান্ত হল ক্যান্সার এনকিউরাস। এই অবস্থায় ক্যান্সার বুকের প্রাচীরে আক্ষরিক অর্থে একটি শক্ত বর্ম বা আর্মারের মতো আবরণ তৈরি করে। এটি লোকাল রেকারেন্সের একটি অত্যন্ত ডিভাস্টেটিং বা ধ্বংসাত্মক রূপ। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। অধ্যায় 6, রিকনস্ট্রাকটিভ ফ্ল্যাপ এবং রেকারেন্স। ব্রেস্ট রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে 2টি প্রধান অপশন হল TRAM ফ্ল্যাপ এবং DIEP ফ্ল্যাপ। TRAM ফ্ল্যাপে রেকটাস অ্যাবডমিনাস পেশিটি ব্যবহার করা হয় বলে ইনসিশনাল হার্নিয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এর ঠিক বিপরীতে DIEP ফ্ল্যাপ হল মাসল স্পেয়ারিং, অর্থাৎ এতে পেশি কাটা পড়ে না। এর ফলে পেটের প্রাচীরের মরবিডিটি অনেক কম থাকে। আর ঠিক এই কারণেই রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে DIEP ফ্ল্যাপকেই এখন গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। ক্যান্সার যদি কোনো কারণে পুনরায় ফিরে আসে, তবে প্রোটোকল কি? সেক্ষেত্রে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা IHC রিপিট করা একেবারে ম্যান্ডেটরি। কেন? কারণ দেখা গেছে প্রায় 10 থেকে 15% রিকারেন্সের ক্ষেত্রে টিউমারের PR HER2 এবং Ki67 রিসেপ্টর প্রোফাইল ডাইনামিক্যালি বদলে যায়। আর এই পরিবর্তন পুরো থেরাপিউটিক প্ল্যানটিকেই সম্পূর্ণ উল্টে দিতে পারে। অঙ্কোলজির এই ডাইনামিক টিউমার বায়োলজি প্রমাণ করে যে ক্যান্সার আসলে কোনো স্থির টার্গেট নয়, বরং এটি ক্রমাগত মিউটেট করতে থাকা একটা সত্তা। এখন ভাবার বিষয় হল, রিসেপ্টর প্রোফাইল যদি এইভাবেই বারবার পরিবর্তিত হতে থাকে, তবে এই ক্রমাগত পরিবর্তনশীল টার্গেটকে মোকাবেলা করার জন্য ভবিষ্যতের সার্জিক্যাল অ্যালগরিদমগুলোকে কতটা অ্যাডাপটিভ হতে হবে? আধুনিক সার্জিক্যাল অঙ্কোলজির সামনে এই বড় প্রশ্নটি রেখেই আজকের এই ডাইডাক্টিক বিশ্লেষণ এখানেই শেষ করছি।